প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের ইতিহাসের যে জেনারেল পেপার রয়েছে DSEB2 পেপার, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্টটির বিগত বছরগুলোর কোশ্চেন পেপার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যদি আপলোড করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি আলাদা আলাদা করে ভিডিও দেওয়া ছিল, তোমরা অনেকেই একটু খুঁজতে অসুবিধা হচ্ছে তোমাদের। তো আমি তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের 2021, 2022 এবং 2023-এর কী প্রশ্ন তোমাদের এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখে নাও। এবং তোমাদের কিন্তু আরেকটা কথা বলবো, ইয়ার ভিত্তিক পড়ার যে প্রবণতা তোমাদের থাকে, যেই প্রিভিয়াস ইয়ারেটা পড়ে আমরা চলে যাই, বা 2024-এ পরীক্ষা দেবো, 2023-এরটা বাদ দিয়ে 22 আর 21 পড়ে গেলে আমি সমস্ত কমন পেয়ে যাব, এমন কিন্তু সবসময় হয় না। তার আমি রিজনটা তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু দেখো। প্রথমে আমি তোমাদের আলোচনা করব 2023-এর প্রশ্নপত্র নিয়ে। তো হিস্ট্রি জেনারেল DSC-B2 ইতিহাসের 2023-এর প্রশ্নপত্র দেখে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি। ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? পৌর মানবতাবাদ কী? ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? ঠিক আছে। অ্যানা ব্যাপস্টিট কারা ছিলেন? নিকোলো মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। তো এখানে দেখতে পারবে তুমি যে 5 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিলো, তার মানে তোমরা অনেকেই 2023-এর পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনেকে 21-এর প্রশ্ন পড়ে গেছে, 22-এরটা বাদ দিয়েছে। তা আমি তোমাদের যখন 21-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, দেখবে ওখান থেকে কত প্রশ্ন তোমাদের কমন এসছে সেটি তোমাদের আমি ব্যাখ্যা করে দেখিয়ে দেবো। একটু দেখো, ঠিক আছে। যে অনেকে দেখবে করে সাজেশন যে শুধু ইয়ার ভিত্তিক বলে দেয়, পড়ে চলে যাও, যার জন্য ছাত্রছাত্রীদের অনেক বিভ্রান্তি হয়, যার জন্য কিছু কিছু সাবজেক্টের হয়, ঠিক আছে, সেগুলো আমরা জানতে পারি যখন দিয়ে দিই, সেই বছরে খুব কমন আসে। এবার যারা সাজেশন অন্যরা তৈরি করেন তারা এগুলো ফলো করেন, তখন ভাবেন যে আবার ইয়ার ভিত্তিক এরকমই আসবে, এরকমই করে দিই, তখন পরবর্তী বছরে আর সেটি কিন্তু দেওয়া হয় না। যাই হোক, তো দেখে নাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কীভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? ধর্ম সংস্কারের ইতিহাস জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর 10 নম্বরের। আচ্ছা, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? গ 3-এর গ, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। ঘ 16 শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তর ঘটিয়েছিল? 20 নম্বরের 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 2টি করতে বলা হয়েছিল 23-এ। এরপর আমরা চলে আসব 2021-এর প্রশ্নপত্র দেখে নাও। যে 21-এর যারা 23-এ প্রশ্নপত্রে যারা পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয়ই 21টা ভালো করে ফলো করেছো। অনেকেই বলে যে প্রিভিয়াস ইয়ারটা বাদ দিয়ে তার আগের ইয়ারটা করে গেলে সেখান থেকে কোশ্চেন কমন। তো দেখো তোমরা কত কোশ্চেন যারা 23-এ পরীক্ষা দিয়েছিল তারা কীরকম করে কমন পেয়েছে আর কতটা তারা সুবিধা পেয়েছে, সেটি আমি একটু দেখিয়ে দিই। তো দেখে নাও, 2021-এ আমাদের একটু প্যাটার্নটা আলাদা ছিল। আগে 1 নম্বরে 15টি প্রশ্ন আসতো, যেটি 2022 থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো দেখে নাও, এখানে 1 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু আসবে না, তবে তোমরা ইন্টারনাল এক্সামের জন্য এই প্রশ্নগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো, সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? 16 শতকের ইউরোপে অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো? প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকার দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? তো দেখতে পেলে তোমরা এখানে যে 5 নম্বরে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছিল, এখান থেকে যে 5গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু 2023-এ কিন্তু একটি প্রশ্নও কিন্তু রিপিট করা হয়নি। তার মানে যারা 2021-এর প্রশ্নপত্রটি ভালো করে পড়ে গেছিলো তারা কিন্তু সাবলি অনেকেই পেয়েছে, কারণ কোশ্চেন কমন আসেনি সেরকম। শুধুমাত্র 21-এর প্রশ্ন পড়ে গেছে, ভেবেছে 2-1টা কোশ্চেন কমন আসবে, 2-1টা আসলেও হয়তো কিছু পারা যেত। একটি প্রশ্ন মাত্র কমন এসছে, বাকি কোনো প্রশ্ন, তার মানে সে 5 নম্বর একটি প্রশ্নই
লিখতে পারবে। এবং তার মধ্যেও অনেকে 21-এর মধ্যেও অনেকে কাটছাট করেছে দু একটা প্রশ্ন, যারা একান্ত সারা বছর সারা মাস পড়ে উঠতে পারে না তাদের জন্য কথা বলছি। যারা পুরো সিলেবাস পড়ে তাদের জন্য তো কোনো ব্যাপার না, তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো নাম্বার পেয়ে বেরিয়েছে। তো এইগুলো হচ্ছে কিন্তু কনসেপ্ট। তোমাকে আরও একটু দেখিয়ে দিই, তোমাদের দেখে নাও ভালো করে। 3-এর দাগে দেখো, বলছি ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুদ্ধ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল। ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল। ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। তো এখানে দেখো একটি মাত্র প্রশ্ন 2021 মানে 23-এ এসছে, আর বাকি কিন্তু কোনো প্রশ্নই আসেনি। তার মানে সে যদি 2021-এর প্রশ্নপত্র পড়ে গেছে, যারা গেছে তারা 23-এ একটি 5 এবং একটি 20 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়েছে, মানে 25-এ অ্যান্সার। তাহলে বাকি প্রশ্ন তারা কোথা থেকে কমন পাবে? তাই এই জায়গাটা তোমাদের কিন্তু বুঝতে হবে। অনেকেই আমাকে কমেন্টস করে, স্যার আমাদের তো 24-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবো, আমাদের 22-এর প্রশ্নপত্র দিয়ে দিন না, ওটা পড়ে চলে যাব। আমি তখন জিজ্ঞেস করলাম 22-এর প্রশ্ন পড়ে গেলে কমন পেয়ে যাবো? হ্যাঁ স্যার, আমাদের স্যার বলেছেন যে শুধু 22-এরটা পড়ে গেলে আমাদের ওখান থেকে কমন পেয়ে যাবো, প্রচুর প্রশ্ন পাস করে যাব। তো এইটি তোমরা নিজেরাই দেখলে। তোমরা ভালো করে, আমি যদি ব্যাখ্যা ঠিকমতো না দিতে পারি, তোমরা নিজেরা 2021 এবং 2023-এর প্রশ্নপত্র সামনে রাখবে, রেখে তোমরা মেলাবে কতটা কমন এসছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। 15%ও হয়তো, 15 থেকে 20% হয়তো কমন আসেনি, রিপিট কোশ্চেন করা হয়নি। তো কিছু কিছু সাবজেক্ট আছে, সেগুলো কিন্তু ভালো করে তোমাদের বুঝে পড়তে হবে। অনেকেই আছে এরকম বলে দেয় যে হ্যাঁ ইয়ারের তুমি প্রিভিয়াস ইয়ারটা বাদ দিয়ে তার আগের ইয়ারটা করে চলে যাও। তো এইগুলো একটু বোঝার বিষয় যে তোমরা নিজেরা দেখো, ঠিক আছে? তো এরকম করে গেলে যার জন্য সাপ্লিটা পাওয়া যায়, কারণ সবাই এখন এক্সপার্ট হয়ে গেছে, সবাই এখন সাজেশান দিয়ে দিচ্ছেন। সাজেশান তৈরি করা একটু একটু হলেও তোমার ভালো নলেজ রাখতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু পড়িয়ে আসছি, বিগত এক্সপিরিয়েন্সগুলো আমাদের রয়েছে, শুধু ইয়ারগুলো সাজিয়ে গুছিয়ে করে দিলাম তা নয়, সিলেবাসটা ভালো করে আমাদের জানতে হয়, পড়তে হয়। সেই অনুযায়ী আমাদের কিন্তু বিভিন্ন আরও প্রফেসররা রয়েছেন, আমরা আলাপ আলোচনা করে কিন্তু তবে তোমাদের সামনে তুলে ধরি। যাই হোক, আবার অনেক টিচার আছে অনেক সুন্দরভাবে খেটে আরও ভালো, হয়তো আমাদের যে চ্যানেল দেয় তার থেকেও হয়তো ভালো ভালো সাজেশান তোমাদের দেয়, সেগুলো ফলো করো। কিছু কিছু জায়গায় রয়েছে এগুলো। তো যাই হোক, এগুলো আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে এরকম করবেন না, একটু ভালো করে বুঝে শুনে তারপর দেবেন। কারণ এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী রয়েছে আপনার উপর বিশ্বাস করে, বা যে করছো, অনেকে হয়তো সেরকম হয়তো পড়তে পড়তে অনেকে এরকম করে, কিছু কোশ্চেন বলে দিল, অনেকে বুঝতে পারে না, চ্যানেল সম্পর্কে ধারণা নেই, ঠিক আছে? হয়তো সে নিজেই গ্র্যাজুয়েশন পাস করেনি, অথচ সবাইকে সাজেশান দিয়ে বেড়াচ্ছে, চ্যানেল খুলেছে, হয়তো ভিউ হচ্ছে খুব ভালো, সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার কতটা ডিপ নলেজ আছে সেই সাবজেক্টের প্রতি, বা আদৌ আদার্সের সঙ্গে জিজ্ঞেস করছে কি না, সেগুলো একটু বোঝবার বিষয় আছে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, তোমাদের হয়তো একটু বিরক্ত লাগবে, কিন্তু কথাগুলো আমি কিন্তু তোমাদের যেগুলো বলি তোমাদের কিন্তু ভালোর জন্যই বলি। উচিত কথা বললে অনেক সময় অনেকের কাছে খারাপ হয়ে যায়, তো আমি হয়তো অনেকের কাছে খারাপ হই, আবার অনেকের কাছে প্রিয় আমি হয়ে থাকি। যাই হোক, আমি তোমাদের 22-এর প্রশ্নপত্রটি এবার আলোচনা করব, একটু ভালো করে দেখে নাও। তো দেখো 22-এর প্রশ্নগুলো দেখে নাও, 22-এর প্রশ্নপত্রটি দেখো। ফিফ ও ফ্যাসালেজ বলতে কী বোঝো। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো। মূল্য বিপ্লব বলতে কী বোঝো। ইউরোপের অর্থনীতির ওপর, ঠিক আছে, ব্ল্যাক ডেথ এর প্রক্রিয়া কী ছিল। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কীভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল। এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখলে, এই প্রশ্নপত্রটি যে প্রশ্নগুলো এসছে ভালো করে তোমরা দেখে যেতে পারো। তবে এই বছরে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের এটি ওল্ড সিলেবাস, তোমরা পরীক্ষা দিচ্ছ, তাই কোশ্চেন তোমাদের কিন্তু একটু তুলনামূলক সোজা হবে 2023-এর তুলনায়। তোমরা কিন্তু 2022-এর প্রশ্নপত্র যদি একটু ফলো করো, পুরোটা যদি ফলো করে যাও, তাহলে তোমরা 30 থেকে 35% প্রশ্ন কিন্তু কমন পেতে পারো।
ঠিক আছে, তা আমি বলবো না যে তুমি শুধু 22-এই পড়ে যাও সব পেয়ে যাবে, এমন কিন্তু যুক্তির কোনো ভিত্তি নেই। ঠিক আছে, অনেক সময় নাও দিতে পারে যিনি কোশ্চেন করছেন। তো এগুলো একটু ভাবনা চিন্তা করো। ভিডিওটি লং হলো, যাই হোক, কিন্তু তোমাদের যে কথাগুলো বললাম, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে এরকম, হয়তো সাজেশানের জন্য না, স্যার আমাকে 2000 আগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সলিউশনটা দিয়ে দিন, আমরা এটা পড়ে চলে যাব। তো এগুলো করো না, একটু ভালো করে কয়েকটা কোশ্চেন এক্সট্রা পড়ে যাও, কারণ 6টা মাস নাহলে তোমাদের কিন্তু নষ্ট হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব। যদি তোমাদের কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে, আর যদি কথাগুলো খারাপ লেগে থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।